যে ইরানকে যুদ্ধের মাধ্যমে কোণঠাসা করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সেই ইরানই এখন বলছে যুদ্ধ তাদের আরও শক্তিশালী করেছে। আর ইরানের এই আত্মবিশ্বাসের পেছনে সবচেয়ে বড় নাম চীন। বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, যুদ্ধ পরবর্তী ইরান আর আগের ইরান নেই, বরং আন্তর্জাতিক অঙ্গনে তাদের অবস্থান এখন আরও শক্তিশালী। শুধু তাই নয়, তিনি জানালেন চীনও একইভাবে বিষয়টাকে দেখছে, অর্থাৎ বিশ্বের অন্যতম পরাশক্তি প্রকাশ্যে ইরানের অবস্থানকে গুরুত্ব দিচ্ছে। আর এখানেই বদলে যাচ্ছে পুরো হিসেব, কারণ এতদিন ইরানকে বিচ্ছিন্ন করার কৌশল নিয়েছিল পশ্চিমা বিশ্ব। নিষেধাজ্ঞা, সামরিক চাপ, কূটনৈতিক অবরোধ সব মিলিয়ে তেহরানকে দুর্বল করে ফেলার পরিকল্পনা ছিল স্পষ্ট, কিন্তু বাস্তবতা এখন উল্টো ছবি দেখাচ্ছে। বেইজিংয়ের সেই বৈঠকে আলোচনা হয়েছে যুদ্ধবিরতির সম্ভাবনা, ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা, এমনকি হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর বিষয় নিয়েও। অর্থাৎ এটি শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল না, বরং ভবিষ্যতের কৌশল নির্ধারণের বৈঠক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চীন এবার সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে অবৈধ বলেছে। একই সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান, আন্তর্জাতিক কূটনীতিতে এমন ভাষা খুব কমই ব্যবহার করে বেইজিং, আর যখন করে তখন সেটি কেবল বক্তব্য থাকে না, তা হয়ে ওঠে ভূ রাজনৈতিক বার্তা। প্রশ্ন উঠছে, চীন কি সত্যিই শান্তি চায়, নাকি মধ্যপ্রাচ্যের এই সংকটকে ব্যবহার করছে নিজেদের বৈশ্বিক প্রভাব বাড়াতে? উত্তর খুঁজতে গেলে দেখা যায় ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে চীন। আব্বাস আরাকচি প্রকাশ্যেই চীনকে ঘনিষ্ঠ বন্ধু বলেছেন, আর চীনও বুঝিয়ে দিচ্ছে তেহরানকে একা ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছে তাদের নেই। এর আগেই ইরানের প্রতি একই ধরনের সমর্থন এসেছে রাশিয়া থেকে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইরানের পাশে আছে মস্কো। ফলে ধীরে ধীরে তৈরি হচ্ছে নতুন এক শক্তির ঐক্য, ইরান, রাশিয়া ও চীন। বিশ্লেষকদের মতে এই জোটের মূল লক্ষ্য শুধু মধ্যপ্রাচ্য নয়, তাদের বড় লক্ষ্য যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্যকে চ্যালেঞ্জ করা। এদিকে মার্কিন গোয়েন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সংঘাতে ইরান নাকি চীনের স্যাটেলাইট ও নজরদারি প্রযুক্তি ব্যবহার করেছে। যদিও বেইজিং ও তেহরান দুই পক্ষই অভিযোগ অস্বীকার করেছে, তবে বাস্তবতা বলছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের চেয়ে অনেক বেশি নিখুঁত হয়েছে। আর এই পুরো উত্তেজনার কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% জ্বালানি এই পথ দিয়ে পরিবহন হয়। ফলে এই রুটে ইরানের প্রভাব মানে শুধু সামরিক নয়, বৈশ্বিক অর্থনীতির উপরও চাপ তৈরি করার ক্ষমতা। এখানেই চীনের স্বার্থ সবচেয়ে বেশি, কারণ তাদের বিশাল জ্বালানি আমদানির বড় অংশ আসে এই অঞ্চল থেকে। তাই প্রশ্ন উঠছে, চীন কি ইরানকে দুর্বল হতে দেবে? জেবিএস হোল্ডিংস লিমিটেড। এর মধ্যেই নতুন কূটনৈতিক মোড়। খুব শিগগিরই চীন সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে বসবেন শি জিনপিং এর সঙ্গে, কিন্তু তার আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফর। বিশ্লেষকেরা বলছেন ইরান চীনকে পরিষ্কার বার্তা দিতে চায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় গিয়ে যেন বেইজিং তাদের স্বার্থ বিসর্জন না দেয়। আর চীনও ইঙ্গিত দিচ্ছে তারা সহজে সেই পথে হাঁটবে না, কারণ এটি শুধু ইরানকে সমর্থনের প্রশ্ন নয়, বরং নতুন বিশ্ব ব্যবস্থার ভিত্তি তৈরির লড়াই, যেখানে একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, অন্যদিকে ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠা নতুন জোট চীন, রাশিয়া ও ইরান। ইরান কি সত্যি আর কিছুদিনের মাঝেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে? দেশটির কাছে কি এখনো মজুদ আছে 400 কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়াম? কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বারবার হামলার পরও টিকে আছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো, এমনটাই দাবি মার্কিন গোয়েন্দাদের। ইহুদিবাদীদের আগ্রাসনের মুখে পারমাণবিক অস্ত্র তৈরির পথে কি হাঁটবে ইরান? যদিও ইসরায়েলের বিশ্লেষকদের দাবি 11টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট প্রস্তুতি আছে ইরানের কাছে। এখন তাহলে কি করবে ইহুদিবাদীরা? প্রশ্ন হলো, পারমাণবিক অস্ত্র তৈরি করতে ঠিক কত সময় লাগতে পারে ইরানের?
জটিল এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে পারস্য উপসাগরীয় অঞ্চল। ইরানকে ঘিরে কয়েক দফায় যুদ্ধে জড়িয়েও সফলতার মাপকাঠিতে শতগুণ পিছিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত বছরের জুনেও ইরানের ইস্পাহান, নাতানস ও ফোর্দো পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় ইহুদিবাদীরা। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। কিন্তু সেই একই কেন্দ্রগুলোকে ঘিরে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে আবারও উত্তাপ ছড়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে বারবার ব্যর্থ হচ্ছে ইহুদিবাদীরা। ইরানের কাছে থাকা ৬০%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে অপসারণ করা না গেলে তা সাম্প্রতিক যুদ্ধের এক বিরাট ব্যর্থতা হিসেবেই বিবেচিত হবে, এমনটি জানিয়ে ইসরায়েলের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা সম্প্রতি বলেছেন, ইরানের কাছে এখনও ৪০০ কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা ১১টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। তবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে আমাদের লক্ষ্য অর্জন না হলে আবারও একটি সামরিক অভিযান ইরানের বিরুদ্ধে চালাবে ইসরায়েল। গত বছরের জুনের ১২ দিনের যুদ্ধের পর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দাবি তুলেছিল যে ৯ মাস থেকে ১ বছরের মাঝে ইরান তৈরি করে ফেলবে পারমাণবিক অস্ত্র। আর সাম্প্রতিক যুদ্ধে ইরানের সেই পারমাণবিক কেন্দ্রগুলোর সীমিত ক্ষতি হওয়ায় এখনও টিকে আছে সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো। তবে সেগুলো এখন ঠিক কোথায় রয়েছে সে সম্পর্কে কোনো তথ্যই জানে না মার্কিন গোয়েন্দারা, যার কারণে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মাঝে ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে নতুন চাঞ্চল্য জন্ম নিয়েছে। ৫ মে এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি জানিয়েছিলেন যে ইরানের সাথে চলমান আলোচনার মাধ্যমে দেশটি যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। কিন্তু মার্কিনীদের দেওয়া শর্ত কি মানবে ইরান? পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে রেড লাইন জুড়ে দিয়েছে ইরানের সরকার। কোনো বাধার মুখেই এসব কার্যক্রম ত্যাগ করবে না তেহরান, এমনটি জানিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি সম্প্রতি বলেছেন, ইরানিরা তাদের সামুদ্রিক, স্থল এবং আকাশসীমার মতোই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে রক্ষা করে যাবে। এগুলো আমাদের জাতীয় সম্পদ। পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন অধ্যায় উন্মোচিত করবে তেহরান। অন্যদিকে বাংকার বাস্টার বোমা কিংবা তার চেয়েও অত্যাধুনিক বিস্ফোরক দিয়ে যে ইরানের পারমাণবিক কার্যক্রমকে পুরোপুরি নিশ্চিহ্ন করা সম্ভব নয়, এমন শঙ্কাই জানিয়েছে মার্কিন গোয়েন্দারা। তাই তো তাদের পরামর্শ, ইরানের পারমাণবিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে হলে দেশটির কাছে থাকা অবশিষ্ট সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে অপসারণ করতে হবে। তবে কি আগামী জুনেই সকল রহস্যের জট খুলবে ইরান? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য নেই ইরানের, এমন দাবি বহুদিন ধরেই করে আসছে দেশটি। কিন্তু বেসামরিক খাতের উন্নয়নের জন্য আসলে ৬০%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন আছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষক মহলে। যদিও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসনকে ঘিরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি বলেছিলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না, এটাই চলমান অভিযানের লক্ষ্য। পুতিন এখন কেমন আছেন? রাশিয়া ও এর অন্যতম প্রভাবশালী নেতৃত্বকে নিয়ে বিশ্ব মঞ্চে চলছে নানা গুঞ্জন। কেউ বলছে পুতিনের সময় ফুরিয়ে আসছে, কেউ বলছে বদলে যেতে পারে রাশিয়ার ক্ষমতার প্রেক্ষাপট। রহস্য যেন ক্রমেই বাড়ছে। রাশিয়ার সবচেয়ে ক্ষমতাধর মানুষটি কি এখন নিজ দেশেই সবচেয়ে বেশি আতঙ্কে? যে ভ্লাদিমির পুতিন বিশ্বের সবচেয়ে কঠোর এবং আত্মবিশ্বাসী নেতাদের একজন, সেই নেতাকেও এখন লোকচক্ষুর আড়ালে মাটির নিচের গোপন বাংকারে দিন কাটাতে হচ্ছে। এটাও কি ভাবা যায়? ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বদলে যাচ্ছে রাশিয়ার ভেতরের বাস্তবতা। আর সেই বাস্তবতায় সবচেয়ে বড় আলোচনার নাম পুতিনের নিরাপত্তা আতঙ্ক। প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রাণনাশের আশঙ্কা এবং অভ্যন্তরীণ অভ্যুত্থানের শঙ্কায় রুশ প্রেসিডেন্ট এখন আগের চেয়ে অনেক বেশি বিচ্ছিন্ন জীবন কাটাচ্ছেন। প্রতিবেদন অনুযায়ী মস্কোর সরকারি বাসভবনের পরিবর্তে দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের একটি সুরক্ষিত ভূগর্ভস্থ বাংকারে দীর্ঘ সময় ধরে অবস্থান করছেন তিনি। শুধু নিরাপত্তা নয়, তার চারপাশের পুরো পরিবেশই এখন কড়া নিয়ন্ত্রণে।
জানা গেছে পুতিনের কাছাকাছি থাকা রাঁধুনি, দেহরক্ষী, এমনকি ব্যক্তিগত আলোকচিত্রীদেরও মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহারের অনুমতি নেই। তাদের বাড়িতেও বসানো হয়েছে নজরদারি ক্যামেরা। অর্থাৎ পুতিনের নিরাপত্তা এখন শুধু একটি রাজনৈতিক বিষয় নয়, এটি রীতিমতো সর্বোচ্চ রাষ্ট্রীয় অগ্রাধিকার। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এত শঙ্কা কেন? বিশ্লেষকেরা বলছেন এর বড় কারণ ইউক্রেন যুদ্ধের বদলে যাওয়া বাস্তবতা। গত কয়েক মাসে ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার ভেতরে একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে। এমনকি রাশিয়ার সিনিয়র সামরিক কর্মকর্তাদের হত্যার ঘটনাও ঘটেছে। ফলে ক্রেমলিনের ভেতর এখন বড় ধরনের নিরাপত্তা আতঙ্ক কাজ করছে। রাশিয়ার অভ্যন্তরে যুদ্ধের প্রভাব যত বাড়ছে ততই কঠিন হয়ে উঠছে পরিস্থিতি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য ড্রোন হামলা ঠেকাতে প্রায়ই মস্কোর ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। এদিকে পুতিন যে স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছেন এমন বার্তা দিতে রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়মিত তার ভিডিও প্রচার করছে। তবে অভিযোগ উঠেছে এসব ভিডিওর অনেকগুলোই আগেই ধারণ করা, অর্থাৎ জনগণের সামনে শক্তিশালী নেতার ছবি তুলে ধরা হলেও বাস্তবে পুতিন কতটা নিরাপদ সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সবচেয়ে বড় বিষয়, এই বিচ্ছিন্নতা এখন শুধু নিরাপত্তা কৌশল নয়, এটি রাজনৈতিক সংকেতেও পরিণত হচ্ছে। কারণ দীর্ঘ সময় জনসম্মুখে না থাকা এবং সীমিত পরিসরে চলাফেরা নিয়ে রাশিয়ার ভেতরেও নানা আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি রুশ ব্লগার ভিক্টোরিয়া বোনিয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে তিনি সরাসরি বলেন, রাশিয়ার মানুষ এখন প্রেসিডেন্টকে ভয় পেতে শুরু করেছে। ভিডিওতে 15 লাখের বেশি লাইক পড়েছে। এটি শুধু সামাজিক প্রতিক্রিয়া নয়, বরং রাশিয়ার জনমনে তৈরি হওয়া অস্বস্তিরও ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকেরা। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্যও উঠে এসেছে প্রতিবেদনে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। শুধু পুতিন নন, রাশিয়ার শীর্ষ 10 জেনারেলের নিরাপত্তার দায়িত্বও এখন বিশেষ গোয়েন্দা সংস্থা FSO এর হাতে তুলে দেয়া হয়েছে। এর অর্থ যুদ্ধ এখন শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, নিরাপত্তা হুমকি পৌঁছে গেছে ক্ষমতার কেন্দ্রেও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পুতিন এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা বলয়ের ওপর। কিন্তু ইতিহাস বলছে, যখন কোনো শাসক জনগণ থেকে দূরে সরে যান তখন ক্ষমতার ভেতরেও অস্থিরতা তৈরি হতে শুরু করে। বিশ্বের অন্যতম পরাশক্তিধর দেশ যুক্তরাষ্ট্রকে শেষে কিনা ইরানের কাছেই ধরাশায়ী হতে হলো। শুধু ধরাশায়ী নয়, বরং একরকম লজ্জাজনক অবদস্থই বলা চলে। বিশ্বের আর কোন দেশ এমন সাহস দেখাতে পেরেছে? একমাত্র ইরান ছাড়া। গত কয়েক দশক ধরে প্রতাপশালী যুক্তরাষ্ট্র তার দুর্দান্ত প্রতাপের জেরে বিশ্বজুড়ে আধিপত্যের জাল বিস্তার করে রেখেছিল, যা কিনা খোদ চীন কিংবা রাশিয়ার মতো শক্তিধর দেশগুলোও এড়ানোর সাহস করেনি। কিন্তু এবার ইরান সেই জালকে শুধু এড়ায়নি, বরং যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের ধারণাকেই উলটপালট করে দিয়েছে। তবে কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজেকে নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত করল ইরান? ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির একজন সহকারী মোহাম্মদ মুখবির বলেছেন, একটি নব উত্থিত পরাশক্তি হিসেবে ইরান বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। মুখবির বলেন, মার্কিন পরাশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো একটি নব উত্থিত পরাশক্তি হিসেবে ইরান এমনভাবে লড়াই এগিয়ে নিয়ে যাবে যা ইরানের জনগণের জন্য মঙ্গলজনক হবে। প্রশ্ন হলো, ইরান কিভাবে নিজেকে নব উত্থিত পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করল? ইরান মূলত তাদের উন্নত ড্রোন প্রযুক্তি, নিখুঁত মিসাইল সিস্টেম এবং প্রক্সি নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে কৌশলগতভাবে ধরাশায়ী করেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সরাসরি হামলা চালানো, মার্কিন রণতরীর গতিবিধি নিয়ন্ত্রণ করে ইরান তার সক্ষমতা প্রমাণ করেছে। মুখবির ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা দাবির কথাও উল্লেখ করে বলেন, ট্রাম্প অনেক আজেবাজে কথা বলেন। এছাড়াও অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ও প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করা, মার্কিন ড্রোনের গতিপথ রুখে দেওয়া কিংবা আকাশপথে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হুমকির প্রতি ইরানের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের অহংকারকেই রীতিমতো ধসিয়ে দিয়েছে। ওয়াশিংটনের তীব্র নিষেধাজ্ঞা আর সামরিক আগ্রাসনের পরেও তেহরান যেভাবে তার সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে তা বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রকে একরকম অপদস্থই করেছে।
ওদিকে হুরমুজ প্রণালী নিয়েও জল কম খোলা হয়নি। এক হুরমুজ প্রণালীতেই ইরান রীতিমতো যুক্তরাষ্ট্রের গলা চেপে ধরেছিল। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী এই সংকীর্ণ জলপথ বন্ধ থাকায় বিশ্বের জ্বালানি বাজার অস্থিতিশীল হয়ে পড়ে। একই সাথে বৈশ্বিক অর্থনীতি চাপে পড়ে, সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রও অভ্যন্তরীণ ও বৈশ্বিক চাপের মুখে পড়ে যায়। এ বিষয়ে মোহাম্মদ মুখবির জোর গলায় বলেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইরানের ইচ্ছা ছাড়া তা খোলা হবে না। বর্তমানে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি নতুন অদম্য শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে তাদের দীর্ঘমেয়াদী প্রতিরোধ নীতি এবং কৌশলগত জোট গঠনের মাধ্যমে। চীন ও রাশিয়ার সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরালো করে ইরান এখন আর আগের মতো একঘরে নয়, বরং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক বিকল্প বলয়ের কেন্দ্রে পরিণত হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজস্ব অর্থনীতি ও প্রযুক্তিকে সচল রাখার সক্ষমতা ইরানকে অন্যান্য উন্নয়নশীল দেশের কাছে সাহসের প্রতীক হিসেবে দাঁড় করিয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থকে সরাসরি চ্যালেঞ্জ করার মাধ্যমে ইরান এখন একক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার পরিবর্তে একটি বহুমুখী বিশ্ব গড়ার প্রধান কারিগর হিসেবে আত্মপ্রকাশ করেছে। আর এর ফলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মাধ্যমে ইরান নিজেকে নব উত্থিত পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে এবার সামনে এসেছে এক চাঞ্চল্যকর দাবি। ইরান নাকি প্রশিক্ষণপ্রাপ্ত ডলফিন ব্যবহার করে মার্কিন যুদ্ধ জাহাজে হামলার প্রস্তুতি নিচ্ছে। বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন, আর সেই প্রতিবেদন ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। আধুনিক যুদ্ধে কি এখন পানির নিচে প্রাণীরাও অংশ নেবে? প্রশ্ন উঠতেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে জানতে চাওয়া হয়, ইরানের কাছে কি সত্যি এমন কোনো ডলফিন বাহিনী আছে? তার জবাব ছিল বেশ রহস্যময়। তিনি সরাসরি বলেন, ইরানের কাছে এমন বাহিনী থাকার কোনো তথ্য তাদের হাতে নেই। কিন্তু মার্কিন নৌবাহিনীর নিজের কি প্রশিক্ষিত ডলফিন ইউনিট রয়েছে? এই প্রশ্নেরও তিনি স্পষ্ট উত্তর দেননি, বরং বলেন তিনি বিষয়টি নিশ্চিত করবেন না, আবার অস্বীকারও করবেন না। আর এতেই জল্পনা আরও বেড়ে যায়, কারণ সামরিক ইতিহাস বলছে ডলফিনকে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের ধারণা নতুন নয়। স্নায়ুযুদ্ধের সময় থেকে সমুদ্রের এই বুদ্ধিমান প্রাণীদের নিয়ে গোপন সামরিক গবেষণা শুরু হয়েছিল। বিশেষজ্ঞদের মতে 1959 সাল থেকেই মার্কিন নৌবাহিনী ডলফিন এবং সি লায়নদের প্রশিক্ষণ দিয়ে আসছে। তাদের কাজ কি? পানির নিচে লুকিয়ে থাকা মাইন শনাক্ত করা। অবিশ্বাস্য হলেও সত্যি, ডলফিনের প্রাকৃতিক সামরিক দক্ষতা এতটাই উন্নত যে অনেক আধুনিক প্রযুক্তিও এখনো তার সমকক্ষ হতে পারেনি। মানুষ যেখানে যন্ত্র ব্যবহার করে সমুদ্রের তলদেশ স্ক্যান করে, সেখানে একটি প্রশিক্ষিত ডলফিন মুহূর্তেই বুঝতে পারে কোথায় বিপদ লুকিয়ে আছে। তবে পেন্টাগনের দাবি, যুক্তরাষ্ট্র এই প্রাণীদের কখনোই আত্মঘাতী হামলা বা কামিকাজে মিশনে ব্যবহার করেনি। অর্থাৎ তারা যুদ্ধের সরাসরি অস্ত্র নয়, বরং সহায়ক মাধ্যম। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে বর্তমানে মার্কিন সামরিক বাহিনী কোনো ডলফিন ব্যবহার করছে না। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, ইরান কি গোপনে এমন কিছু করছে? এখানেই আসে সবচেয়ে রহস্যময় অংশ। পুরনো কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল 2000 সালের দিকে ইরান রাশিয়ার কাছ থেকে কিছু প্রশিক্ষিত ডলফিন কিনেছিল। বিবিসির পুরনো রিপোর্টেও এই তথ্যের উল্লেখ পাওয়া যায়। তবে সেই ডলফিনগুলো এখনো জীবিত আছে কিনা তা নিয়ে রয়েছে বড় সন্দেহ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান নতুন করে কোনো ডলফিন কর্মসূচি চালু করেছে এমন শক্ত প্রমাণ এখনো পাওয়া যায়নি। তাহলে এই আলোচনা হঠাৎ কেন? বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা চরমে, তখন যে কোনো অস্বাভাবিক সামরিক সম্ভাবনাই দ্রুত আলোচনায় চলে আসে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে, যেখানে বিশ্বের বড় অংশের জ্বালানি পরিবহন হয়, সেখানে সামান্য হুমকিও বৈশ্বিক উদ্বেগ তৈরি করতে পারে। আর সেই জায়গাতেই ডলফিন যুদ্ধের গল্প যেন নতুন মাত্রা যোগ করেছে। তবে বাস্তবতা হলো, আধুনিক যুদ্ধে এখন ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা আর সাইবার প্রযুক্তির যুগ চলছে। তার মাঝেও ডলফিনের নাম কেন বারবার ফিরে আসে? কারণ প্রযুক্তি যতই এগোক, প্রকৃতির কিছু ক্ষমতা এখনো মানুষের নাগালের বাইরে। বিশেষজ্ঞরা বলছেন, ডলফিনের প্রাকৃতিক ইকোলোকেশন সিস্টেম এতটাই নিখুঁত যে অত্যাধুনিক সামরিক যন্ত্র অনেক সময় তার কাছাকাছি যেতে পারে না। অর্থাৎ সমুদ্রের গভীরে আজও এমন এক প্রযুক্তি কাজ করছে যা মানুষ তৈরি করেনি, প্রকৃতি নিজেই তৈরি করেছে। আর সেই কারণেই যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে যত আলোচনা হোক, ডলফিনের নাম এখনো সামরিক কৌশলের গোপন তালিকা থেকে পুরোপুরি হারিয়ে যায়নি।
এখন প্রশ্ন হচ্ছে, ইরানের কাছে সত্যিই কি কোনো গোপন ডলফিন ইউনিট আছে, নাকি এটি কেবল গুজব? উত্তর যাই হোক, একটা বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতায় এখন যুদ্ধ শুধু আকাশে বা স্থলভাগে সীমাবদ্ধ নেই, আলোচনা পৌঁছে গেছে সমুদ্রের গভীরে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হরমুজ প্রণালীতে কি একসাথেই গর্জন দিচ্ছে চীন ও ইরান? তাহলে কি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ চীনের কাছেও রয়েছে? মার্কিন সামরিক বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে মিসাইল হামলা চালানোর দাবি করেছে ইরান, আর এতেই রীতিমতো ভয়ে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালীর বিশেষ এলাকা থেকে পালিয়ে যায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো। এদিকে সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ইরানকে সহযোগিতা করেছে চীন, এমন অভিযোগ মার্কিন গোয়েন্দাদের। প্রশ্ন হলো, হরমুজ প্রণালীতে কি এবার ইরানের পাশাপাশি চীনকেও মোকাবিলা করবে যুক্তরাষ্ট্র? এক প্রকার ঘোষণা দিয়েই হরমুজ প্রণালীর দখল নেবার ব্যর্থ চেষ্টা চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি ইরানকে হুঁশিয়ার করে বলেছিলেন, উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া জাহাজগুলোকে উদ্ধারে সাহায্য করবে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে আমাদের বাহিনী দক্ষতার সাথে কাজ করবে। যুক্তরাষ্ট্রের শাসকের এমন ঘোষণার ঠিক পরই মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বজায় রাখার পাশাপাশি প্রতিরক্ষামূলক অভিযানও চলবে, যাতে অংশ নেবে 15,000 মার্কিন সেনা, 100টিরও বেশি যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং আত্মঘাতী ড্রোন। তাদের এই উত্তাপ কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। হরমুজ প্রণালীতে ইরানকে প্রতিহত করতে কয়েকটি যুদ্ধজাহাজ নিয়ে এগিয়ে যায় মার্কিন বাহিনী, কিন্তু ইরান যে আগে থেকেই প্রতিরক্ষার জাল বিছিয়ে রেখেছিল সে সম্পর্কে হয়তো খুব একটা ধারণা ছিল না যুক্তরাষ্ট্রের। এ প্রসঙ্গে ইরানের নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালীর কাছে না আসার জন্য মার্কিন যুদ্ধজাহাজগুলোকে বারবার সতর্ক করে তেহরান, কিন্তু তারা সেটা না মেনেই জাহাজের ট্রান্সপন্ডার বন্ধ করে ডার্ক মোডে হরমুজ প্রণালীর দিকে আগানোর অপচেষ্টা চালায়। তবে শেষ মুহূর্তে ইরানের ক্রুজ মিসাইল, আত্মঘাতী ড্রোন ও রকেটের জালে ধরা পড়ে যুক্তরাষ্ট্রের সেই যুদ্ধজাহাজগুলো, যার কারণে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালীর সীমানা থেকে পালাতে বাধ্য হয় মার্কিন সামরিক বাহিনী। অন্যদিকে ইসরায়েলের সাথে সম্মিলিত আগ্রাসনের মাধ্যমে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম ধ্বংস করার পায়তারা সাম্প্রতিক যুদ্ধেই চালিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তেহরানের পাল্টা প্রতিরোধের মুখে ব্যাপক নাজেহাল অবস্থায় পড়ে ইহুদিবাদীরা। ঠিক এরপরই মার্কিন গোয়েন্দারা ইরানের মিসাইল শক্তিকে ঘিরে নানান তথ্য উপাত্ত সংগ্রহে নেমে পড়ে। অবশেষে তারা দাবি করে যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নির্ভুল হামলা চালাতে ইরান ব্যবহার করেছে চীনের দেওয়া স্যাটেলাইট তথ্য। যদিও এতটুকুর মাঝেই শেষ হয়নি যুক্তরাষ্ট্রের অভিযোগের তালিকা। ইরানের 90% জ্বালানি তেল ও গ্যাস কিনে দেশটিকে অর্থনৈতিকভাবে সহায়তা করছে চীন, এমনটি জানিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট অভিযোগ করে বলেছেন, ইরানের কারণে হরমুজ প্রণালীতে অচলাবস্থা বিরাজ করছে, আর তেহরান থেকে জ্বালানি ক্রয় করে তাদেরকে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে বেইজিং। তাই হরমুজ প্রণালী পুনরায় সচল করার জন্য যুক্তরাষ্ট্রকে চীনের সাহায্য করা উচিত। চীনই কেবলমাত্র ইরানকে এই ইস্যুতে রাজি করাতে পারবে। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে কি চীনকে সাথে নিয়েই হরমুজ প্রণালীতে প্রভাব খাটাচ্ছে ইরান? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল ও গ্যাস পরিবহনে জড়িত হরমুজ প্রণালীকে ঘিরে বেশ বিপদেই রয়েছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলো, কারণ এই সামুদ্রিক পথটির নিয়ন্ত্রণ এখন পুরোটাই রয়েছে ইরানের সামরিক বাহিনীর হাতে। এ প্রসঙ্গে ইরানের খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, আমরা বারবার সতর্ক করেছি যে হরমুজ প্রণালীর নিরাপত্তার চাবি আমাদের হাতেই রয়েছে। যে কোনো জাহাজের নিরাপদ চলাচল ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয় করার মাধ্যমে নিশ্চিত করতে হবে। যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে বহুবার জানিয়েছে যে ভিন্ন কোনো দেশের সাথে সামরিক প্রভাব খাটানোর অভিযোগ পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। তাই তো বেইজিং এর পরামর্শ, যুক্তরাষ্ট্রের উচিত কূটনৈতিকভাবেই মধ্যপ্রাচ্য পরিস্থিতি শান্ত করা।